অস্থির হয়ে যাচ্ছে ভারতীয় উপমহাদেশের রাজনীতি। প্রথমে বাংলাদেশের মতো একটা রাষ্ট্র, তৃতীয় বিশ্বের একটা রাষ্ট্র, তরতর করে যখন এগিয়ে যাচ্ছিল 10টি মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে দেশকে মধ্যমায়ের দেশে পরিণত করে যখন উন্নত, সমৃদ্ধ, সুখী, সমৃদ্ধ একটি বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকার অগ্রগামী হচ্ছিল, সম্মুখভাগে এগিয়ে যাচ্ছিল, তখন ম্যাটিকুলাসলি ডিজাইন করে জননেত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করে। সেদিন অবশ্য পরিকল্পনা ছিল শেখ হাসিনাকে হত্যা করার। যা হোক, বিভিন্ন পলিটিক্যাল ট্র্যাপে শেখ হাসিনা হয়তো উদ্ধার পেয়েছেন বা হত্যা থেকে রেহাই নিষ্কৃতি পেয়েছেন। সেটি সময় সাপেক্ষে হয়তো আমরা জানতে পারবো কী ঘটেছিল ঠিক 5ই আগস্টে। তারপর আসা যাক, 2 বছর অতিবাহিত হয়ে গেল, বাংলাদেশ এখন পশ্চাৎমুখী। বাংলাদেশের যে ঋণের পরিমাণ ছিল, আমি সঠিক সংখ্যাটা ঠিক বলতে পারছি না এই মুহূর্তে, যে ঋণের পরিমাণ ছিল খুবই নগণ্য, দেশের সেই ঋণের পরিমাণ, জাতীয় ঋণের পরিমাণ এখন গগনচুম্বী। বিশাল ঋণ করে গেছে দখলদার ইউনুস গং, যেটা আমাদেরকে পে করতে হবে, আমাদেরকে পরিশোধ করতে হবে। তারপর বাংলাদেশ এখন পশ্চাৎমুখী, সে বিষয়ে আর নতুন করে বলার কিছু নেই। 2 বছর পর আমরা এখন দেখতে পাচ্ছি বেলুচিস্তানে এখন মুক্তিকামী জনতা জেগে উঠেছে। বেলুচিস্তান পাকিস্তানের সাথে কেউ আসলে টিকতে পারবে না। পাকিস্তান একটি উগ্র জাতি এবং অসভ্য জাতি। পাকিস্তান, তাদের সাথে কোনো সভ্য মানুষ, কোনো সভ্য জাতি বসবাস করতে পারে না, সম্ভব না। বেলুচিস্তান প্রায় 7 দশক ধরে, অর্থাৎ 70-80 বছর যাবৎ বেলুচিস্তান তাদের স্বাধীনতা দাবি করে আসছে। এখন বেলুচিস্তানে একটা অস্থিরতা দেখা দিয়েছে এবং বেলুচিস্তান স্বাধীনতা দাবি করছে, স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেছে, তাদের মুদ্রা প্রকাশ করেছে, তাদের সীমানা ঘোষণা করেছে, পতাকা প্রকাশ করেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই মুহূর্তে বেলুচিস্তান আসলে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবে না। কেন পারবে না, কী জন্য পারবে না, সেটা অন্য প্রসঙ্গ, অন্য আলোচনার ব্যাপার এবং দীর্ঘ আলোচনার ব্যাপার, সেদিকে যাচ্ছি না। তারপর দেখুন, ভারতে মোদি বিরোধী আন্দোলন এখন অনেকটা চাঙ্গা হয়ে উঠেছে। এই মোদি বিরোধী আন্দোলন চাঙ্গা হওয়ার ফলে বাংলাদেশি জুলাই সন্ত্রাসীরা এবং তাদের সমর্থকরা এখন বগল বাজাচ্ছেন। কিন্তু ঠিক এরাই জামায়াতের বি টিম বলুন বা বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষ শক্তি বলুন, দেশবিরোধী চক্র বলুন, এরাই যখন মোদি নির্বাচিত হয়েছিল, কংগ্রেস পরাজিত হয়েছিল, তখন তারা মিষ্টি বিতরণ করেছিল। এই বিষয়ে একটু ইন্টারেস্টিং ব্যাপার বটে। যখন মোদি সরকার গঠন করেছিল তখন বলা হয়েছিল শেখ হাসিনার আয়ু ফুরিয়ে গেছে। তারপর যখন দেখা গেল যে না, বিষয়টা আসলে তা না, ভারত তাদের জাতীয় স্বার্থ, জাতীয় নীতি কখনোই জলাঞ্জলি দেয় না। তারা তাদের জাতীয় স্বার্থ রক্ষার্থে যাকে ইচ্ছে তাকে জবাই করতে পারে, আবার যাকে ইচ্ছে তাকে সম্মানিত করতে পারে। পরবর্তীতে দেখা গেল মোদি আওয়ামী লীগ বিরোধী বা বাংলাদেশ বিরোধী তেমন কোনো স্টেপ নেয়নি, বা শেখ হাসিনার বিরোধী কোনো স্টেপ নেয়নি। আবার যে মোদির সাথে শেখ হাসিনার সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল তাও কিন্তু নয়। তার উৎকৃষ্ট প্রমাণ হচ্ছে 2024-এর জুলাই সন্ত্রাসী কর্মকাণ্ড। ভারতের অত্যন্ত শক্তিশালী একটি গোয়েন্দা সংস্থা। বাংলাদেশের সকল গোয়েন্দা সংস্থা বিক্রি হতে পারে, কিন্তু ভারতের তবে বিক্রি হতে পারে না। ভারতের শেখ হাসিনাকে 2 মাস 3 মাস আগে বা আরও আগে তারা নিশ্চয়ই আঁচ পেয়েছে বাংলাদেশে কী ঘটতে যাচ্ছে। তো মোদি যদি শেখ হাসিনার বন্ধুই হতেন তাহলে শেখ হাসিনাকে নিশ্চয়ই সে তথ্যগুলো দেওয়া হতো, বা বাংলাদেশ সরকারকে সে তথ্যগুলো নিশ্চয়ই সরবরাহ করা হতো। মোদি প্রশাসন তা কিন্তু করেনি। আবার মোদি প্রশাসন 5ই আগস্টের পূর্বে
যখন শেখ হাসিনা চীনমুখী হয়েছেন, চীনে সফর করেছেন, তার পূর্বে কিন্তু শেখ হাসিনার বিরোধী তেমন শক্তিশালী কোনো স্টেপ নিতেও দেখা যায়নি। তো আসলে এই অপশক্তিটা বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের স্বাধীনতা বিরোধী অপশক্তি, জামায়াত বা জামায়াতের বি টিম, বিএনপির অংশবিশেষ, যে তাদের চরিত্র বোঝাটা কত কঠিন একটা ব্যাপার, সেটা আসলে একটু ভাববার বিষয়। এরা কখন যে কোন দিক থেকে কিসে খুশি হয়, কিসে বেজার হয়, বোঝাটা অত্যন্ত কঠিন। যে মোদি সরকার গঠন করার পর তারা মিষ্টি বিতরণ করেছিল, সেই মোদি বিরোধী আন্দোলন যখন চরমে উঠেছে তখন তারা বগল দাবা বাজাচ্ছে। এখানে একটি বিষয় আপনাদেরকে বলা ভালো, মোদির পতন হলে ভারতে কংগ্রেস সরকার গঠন করবে, বা কংগ্রেস নির্বাচিত হতে পারে, বা কংগ্রেস ক্ষমতায় আসতে পারে। কংগ্রেসের সাথে আওয়ামী লীগের বা বঙ্গবন্ধু পরিবারের সাথে গান্ধী পরিবারের এক ধরনের পারিবারিক সম্পর্ক ঐতিহাসিকভাবে বিদ্যমান। তাছাড়া যারা বগল বাজাচ্ছেন মোদি চলে গেলে শেখ হাসিনার কী হবে, দেখুন মোদি কখনো বাংলাদেশের, মোদি বা বিজেপি হচ্ছে বাংলাদেশের জামায়াতের মতো উগ্রপন্থী বা ধর্মভিত্তিক রাজনীতি করে। এই ধর্মভিত্তিক রাজনীতি যারা করে তাদের চরিত্র কত নিকৃষ্ট, কত খারাপ হতে পারে বাংলাদেশের জামায়াত তার উদাহরণ। আমি এইসব বিষয় নিয়ে আলোচনা করতে চাই না। সাতক্ষীরার সংসদ সদস্য গাজী নজরুল যে কাণ্ডটি ঘটিয়েছেন, এবং তারপর পর অনেকগুলো জামায়াতি নেতাদের এবং বিএনপির একজন নেতারও দেখেছি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে। এসব বিষয় নিয়ে আমি এখন আর কথা বলতে চাই না। মামুনুল হক যখন 501 নম্বর রুমে ধরা পড়েছেন অনৈতিক কর্মকাণ্ডে, তখন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে এদের চরিত্র তুলে ধরে অনেক পেজ অনলাইন যুদ্ধ চালিয়েছিলাম। তাতে করে আমার অনেক বন্ধু জামায়াত সমর্থক বা হেফাজত সমর্থক, ওরা তো একই গোষ্ঠীর লোক, জঙ্গি গোষ্ঠীর লোক, অনেকের সাথে আমার সুসম্পর্ক ছিল, তাদের সাথে আমার সম্পর্ক ছিন্ন হয়েছে। কিন্তু আলটিমেটলি কী প্রমাণ হয়েছে, মামুনুল হকের যে দ্বিতীয় স্ত্রী ছিলেন ওই মহিলাটি, তা কিন্তু প্রমাণ করতে পারেননি। তারা একটি উদ্ভট যুক্তি উপস্থাপন করে থাকেন, সেটি হচ্ছে দ্বিতীয় স্ত্রী হলে তার একটা কাবিন থাকবে, বিয়ের একটা সাক্ষী প্রমাণ থাকবে। বিয়ে কাবিন প্রথাটা কেন, এই কাবিন, এই দেনমোহর কাবিন, এই প্রথাগুলি ইসলাম সিদ্ধ, কিন্তু তারা গোপনে বিয়ে করেন, তাদের সেখানে আজগুবি সাক্ষীও উপস্থাপন করে থাকেন। এগুলি কেমন ধর্মচর্চা, কেমন নোংরামি, এদের চরিত্র কতটা নিকৃষ্ট, সে বিষয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। যা হোক, এরপরে আসলো আজকে সারাদিন দেখলাম ফেসবুকে তুলকালাম কাণ্ড ঘটে যাচ্ছে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করেছেন। মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু পদত্যাগ করবেন, সেটা 5ই আগস্টের পর থেকে, 2024-এর জুলাই সন্ত্রাসের পর থেকেই আমরা এক রাষ্ট্রপতির পদত্যাগ বা রাষ্ট্রপতিকে অপসারণ একটি অনিবার্য ব্যাপার ছিল। কিন্তু কৌশলগত কারণে রাষ্ট্রপতিকে তখন অপসারণ করা হয়নি। সম্প্রতি যখন বিএনপি একটি লোক দেখানো নির্বাচন করে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছেন, সরকার গঠন করেছেন, তারপরও দেখলাম রাষ্ট্রপতির সাথে এক ধরনের সুসম্পর্ক বজায় রাখতে। কিন্তু হঠাৎ করে রাষ্ট্রপতিকে অপসারণ তো নয়, এক ধরনের লোক দেখানো পদত্যাগ করিয়েছেন। রাষ্ট্রপতি আজ থেকে 2 বছর আগে কেন অসুস্থ হলেন না, এখন কেন অসুস্থ হলেন? যা হোক, এই কথা এখন একটা নাবালেগ বাচ্চাও বলতে পারে যে রাষ্ট্রপতিকে বাধ্যগতভাবে পদত্যাগ করানো হয়েছে। রাষ্ট্রপতি সম্পূর্ণ সুস্থ মানুষ। এখানে একজন সাংবাদিক, আমি একটি ব্যাপার অবাক হয়েছি, বাংলা তৃতীয় বিশ্ব দেশগুলির রাজনীতি এত নোংরা হতে পারে, সেটা তো নতুন করে বলার অপেক্ষা রাখে না। মেজর হাফিজ, সংসদের স্পিকার, তিনি একটি নির্ঝলা মিথ্যা বানোয়াট একটি সংবাদ সম্মেলন করে বলেছেন, এই কাজটি তিনি নাও করতে পারতেন। এই ধরনের নির্ঝলা মিথ্যা বলানোর মতো বিএনপিতে অনেক লোক রয়েছে, সরকারে অনেক লোক রয়েছেন। তিনি এই ধরনের নির্ঝলা মিথ্যা একটি সংবাদ সম্মেলন না করেও পারতেন। তিনি বর্তমানে
সংসদের স্পিকার এবং ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, এই ধরনের মিথ্যাচার তিনি মিথ্যাচার করে একটি সংবাদ সম্মেলন কীভাবে করলেন আমি ঠিক বুঝতে পারি না। তিনি তার যে পদবি, তার সম্মানের কথাটি ভেবে, তার মর্যাদার কথাটি ভেবে এই ধরনের মিথ্যা কথা না বললেও পারতেন। যা হোক, সেই সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন, রাষ্ট্রপতি যে অসুস্থ হয়েছেন তার কোনো মেডিকেল রিপোর্ট কি আছে? প্রশ্নটি হেলাফেলা করার মতো বিষয় নয়। আমি ছোটোখাটো একজন চাকরিজীবী। আমি যখন অসুস্থ হই তখন আমার অর্গানাইজেশনের কাছে আমি যখন ছুটি চাই তখন আমাকে মেডিকেল রিপোর্ট দেখাতে হয়। আমি মুখে বললে সেটা হবে না। এবং আমি যদি চাকরি থেকে অব্যাহতি নিতে চাই এবং তার জন্য যদি আমি অসুস্থতার অজুহাত দেখাই তাহলে আমাকে মেডিকেল রিপোর্ট দেখাতে হবে, মেডিকেল সার্টিফিকেট শো করতে হবে। তো একজন রাষ্ট্রপতি তিনি পদত্যাগ করেছেন অসুস্থতার অভিযোগ দিয়ে, অসুস্থতার কারণ দেখিয়ে। সেখানে মেডিকেল রিপোর্টের একটা ব্যাপার ছিল, তাও কিন্তু করা হয়নি। মার্কিন প্রেসিডেন্ট, নবনিযুক্ত প্রেসিডেন্ট সার্জিও গোরে তিনি বাংলাদেশে আসছেন। এই সাম্রাজ্যবাদী শক্তি যখনই তাদের কোনো রাষ্ট্রদূত বা তাদের কোনো প্রতিনিধি বাংলাদেশে যখনই আসে তখনই একটা রাজনৈতিক একটা উত্থান পতন কিন্তু ঘটে যায়, কারণ তাদের অনুগত সরকার বর্তমানে ক্ষমতাসীন। তো ওই লোকটি বা রাষ্ট্রদূত আসার প্রাক্কালে রাষ্ট্রপতিকে জোর করে বা বাধ্য করে কেন পদত্যাগ করানো হলো, সেটি একটি প্রশ্ন বটে। সব মিলিয়ে ভারতীয় উপমহাদেশ দীর্ঘ কয়েক দশক ধরে ভারতীয় উপমহাদেশে একটা শান্তি সম্প্রীতি বজায় ছিল। বাংলাদেশের সাথে ভারতের সাথে একটি সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। সেটি 5ই আগস্টে জুলাই সন্ত্রাসের মাধ্যমে তছনছ করে দেওয়া হয়েছে। পাকিস্তান বরাবরই একটি উগ্র রাষ্ট্র, তাদের মধ্যে অশান্তি অস্থিরতা সবসময় বিরাজ করে। সেই পাকিস্তানেও চরম অশান্তি সৃষ্টি করা হয়েছে। ভারতে মোদি বিরোধী একটা আন্দোলন চাঙ্গা করে তোলা হয়েছে। সব মিলিয়ে ভারতীয় উপমহাদেশের রাজনীতিকে ক্রমশ অস্থির করে তোলা হচ্ছে। সেটি হচ্ছে এই সাম্রাজ্যবাদী শক্তিগুলি তাদের আধিপত্য বিস্তার করানোর জন্য এই ধরনের ঘটনাগুলি ঘটাচ্ছে। আপনি একটি পরিবারকে যদি একটি পরিবারে অশান্তি যদি সৃষ্টি করতে চান, সেই পরিবারে একটা ঝামেলা পুশিং করতে হবে, একটা দ্বন্দ্ব সমস্যা ঝগড়াঝাটি পুশিং করতে হবে। সেটা করে এই অঞ্চলকে অস্থির করে তুলছে এই মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি। আমি এই দাবিটা করতে পারি, এটা আমাদের দাবিটা অন্যায় নয়।